Hello everybody, welcome to the way of solution. 7ই এপ্রিল 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব তোমাদের সাথে। ইচ অ্যান্ড এভরিবডি, সকলে যারা প্রতিদিনের ক্লাসটি দেখছো তাদের সকলের জন্য আমি প্রতিদিন এই ধরনের ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই তার জন্য ভিডিওটিতে লাইক করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। শুরু করব আজকের পর্ব। চাকরির পরীক্ষার সেরা প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ব্যাচের বিষয়ে তাহলে অবশ্যই হেল্পলাইন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। শুরু করছি আজকের পর্ব। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্ক্রিনে। 2026 সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারত মোট কয়টি পদক জয় করেছে? তো সম্প্রতি আয়োজিত হয়েছে বিশ্ব তীরন্দাজি প্যারা তীরন্দাজি সিরিজ বা ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। সেখানে টোটাল ভারত মোট পদক জিতেছে 16টি। ইন্ডিয়া উইন্স 16 মেডেলস ইনক্লুডিং 7 গোল্ড অ্যাট ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ ইন ব্যাংকক। এটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভারত টোটাল 16টি পদক জিতেছে, যার ভিতরে 7টা গোল্ড পদক বা স্বর্ণ পদকও কিন্তু আছে। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন। এটাও একটা ক্রীড়া উপর থেকে বা খেলাধুলোর উপর থেকে প্রশ্ন। খেলাধুলোর উপর থেকে আজকে অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব। রাসি ভ্যান্ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটে কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন? কেন বলা হচ্ছে করতেন? তিনি সম্প্রতিকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন সম্প্রতিকালে, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? রাসি ভ্যান্ডার ডুসেন। ইনি ছিলেন ডিয়ার স্টুডেন্টস দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার, যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সাউথ আফ্রিকা ব্যাটার রাসি ভ্যান্ডার ডুসেন হ্যাজ রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। তিনি আন্তর্জাতিক সমস্ত ফরম্যাট, মানে 3টে ফরম্যাট হয়ে থেকে আন্তর্জাতিক সবগুলি ফরম্যাট থেকেই কিন্তু অবসর নিয়েছেন সম্প্রতিকালে। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। বলা হচ্ছে সাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কে হলেন? তো সম্প্রতি একজন মহিলা যিনি সাইকেলে করে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন, বুঝতে পারছো, এই কৃতিত্বটা তিনি প্রথম ভারতীয় হিসাবে গড়েছেন। তিনি কে? দিব্যা সিং, অরুণিমা সিনহা, বাচেন্দ্রী পাল এবং পিটি উষা। এদের ভিতরে কে এই কৃতিত্বটা গড়েছেন সম্প্রতিকালে? তো আমরা এখানে সঠিক উত্তর করব কি ডিয়ার স্টুডেন্টস? সেটি হচ্ছে দিব্যা সিং সম্প্রতি এই কৃতিত্বটা গড়েছেন। দিব্যা সিং বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় হয়েছেন দিব্যা সিং ওমেন টু রিচ, প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি রিচ এভারেস্ট বেস ক্যাম্প বাই বাইসাইকেল। তিনি বাইসাইকেলে করে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে, তাই না? এরপরে ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রক জিও পার্সি প্রকল্পটি পরিচালনা করেছে? জিও পার্সি, পার্সি হচ্ছে একটা সম্প্রদায় আমাদের ভারতে বাস করে থাকে, ঠিক আছে? তো পার্সি সম্প্রদায় যারা আমাদের ভারতে ডিয়ার স্টুডেন্টস বাস করে থাকে, এই পার্সি সম্প্রদায় তাদের জন্য জিও পার্সি বলে একটা প্রকল্প সম্প্রতি চালু করেছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। দেখো, জিও পার্সি ইজ এ ফ্ল্যাগশিপ সেন্ট্রাল সেক্টর স্কিম। এটা কেন্দ্রীয় সরকারের স্কিম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এটা কেন্দ্রীয় সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। অ্যান্ড এটা কেন লঞ্চ করা হয়েছে? এইমড অ্যাট অ্যারেস্টিং দ্য ডিক্লাইন পপুলেশন অফ দ্য পার্সি কমিউনিটি। পার্সি সম্প্রদায়ের যে তাদের ঘাটতি বা তাদের যে পপুলেশন, সেটা ডিয়ার স্টুডেন্টস কি হচ্ছে? ডিক্লাইন করছে, অর্থাৎ কমে যাচ্ছে। সেই ডিক্লাইনটাকে, অর্থাৎ তাদের যে জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস করছে, কমে যাচ্ছে, সেটা রোধ করার জন্য রিসেন্টলি জিও পার্সি প্রকল্পটি, ফ্ল্যাগশিপ প্রকল্পটি ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকটি পরিচালনা করেছে। চলো এর পরেরটা, প্রতি বছর কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, প্রতি বছর পালন করা হয় 7ই এপ্রিল। দেখো, এটা 7ই এপ্রিল কেন পালন করা হয়? 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় কারণ এই দিনে মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO
প্রতিষ্ঠা হয়। আচ্ছা, কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল ডিয়ার স্টুডেন্টস 1948 সালের 7ই এপ্রিল। ঠিক আছে, তো এই কারণে ডিয়ার স্টুডেন্টস 7ই এপ্রিল দিনটাকে কি করা হচ্ছে? 7ই এপ্রিল দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, বলবে তোমরা WHO হু এর সদর দপ্তর কোথায় আছে? আমরা বলবো এর সদর দপ্তর অবস্থিত স্যার কোথায়? জেনেভাতে। আচ্ছা, জেনেভাটা কোন দেশে আছে? জেনেভাটা একটা শহরের নাম যেটা সুইজারল্যান্ডে অবস্থিত আছে। এরপরে আমরা চলে আসব আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে। আইপিএল চলছে বর্তমানে, সেই আইপিএল থেকে একটা প্রশ্ন। আইপিএল এ প্রথম ফাস্ট বোলার হিসাবে 200টি উইকেট নেওয়ার নজির গড়লেন কোন ভারতীয় ক্রিকেটার? হ্যাঁ, প্রথম ফাস্ট বোলার হিসাবে। দেখো, আইপিএল এ এখনো পর্যন্ত 2জন ক্রিকেটারই কিন্তু কি করেছে? 200টি প্লাস উইকেট নিয়ে রেখেছে। একজন হচ্ছে যজুবেন্দ্র চাহাল, যার আইপিএল এর সব থেকে বেশি উইকেট আছে। আর দ্বিতীয় পজিশনে 200টি উইকেট নিয়েছেন প্রথম ফাস্ট বোলার হিসাবে, তিনি হলেন ভুবনেশ্বর কুমার। আচ্ছা, ভুবনেশ্বর কুমার হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফাস্ট বোলার and only the second player overall to take 200 plus wicket in Indian Premier League history। তো এখনো পর্যন্ত আমরা যদি দেখি উইকেট ট্যালি, আইপিএল চলমান আইপিএল, তো এখন এই উইকেট বা ইকোনমি রেট একটু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো আমি যেদিন ক্লাস করছি সেই দিনের ডেটা এটা মাথায় রাখবে। হ্যাঁ, তো এখানে দেখো যুজবেন্দ্র চাহাল, তিনি মুম্বাই, পাঞ্জাব কিংস, তারপরে তোমার হচ্ছে আরসিবি, আরআর, 4টে দলের হয়ে খেলেছেন এবং 2013 থেকে তিনি খেলছেন। আইপিএলে 177টির বেশি ম্যাচ খেলেছেন এবং তিনি কিন্তু এখনো খেলছেন আমরা যদি দেখি। এবং তিনি তোমার ডিয়ার স্টুডেন্টস 224টি উইকেট নিয়েছেন। 224 উইকেট নিয়ে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারী তিনি হয়েছেন। আচ্ছা, ভুবনেশ্বর কুমার, তিনি ডিয়ার স্টুডেন্টস বর্তমানে এই বছরে আরসিবির হয়ে খেলছেন এবং সেই ভুবনেশ্বর কুমার টোটাল 202টি উইকেট নিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যুজবেন্দ্র চাহাল একজন স্পিন বোলার আর ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার। এই কারণে বলা হচ্ছে প্রথম ফাস্ট বোলার, দ্রুতগামী যে বোলার, ফাস্ট বোলার, সেটা হিসাবে যিনি 200টা উইকেট নিয়েছেন তিনি হচ্ছেন ভুবনেশ্বর কুমার। আর সুনীল নারিন আছে, তারপরে পীয়ূষ চাওলা এবং রবিচন্দ্রন অশ্বিন, এখন তারা কিন্তু খেলছে না। আচ্ছা, জসপ্রীত বুমরা আছে, যার টোটাল যদি দেখি 183টি উইকেট আছে। চলো এর পরবর্তী আমরা প্রশ্নে আসব। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্স লং জাম্পে সোনা জিতেছেন কে? সোনা জিতেছেন কোন খেলোয়াড়ের ভিতরে? বেঙ্গালুরুতে কি হচ্ছে? ইন্ডিয়ান অ্যাথলেটিক্স জাম্প সিরিজ খেলা চলছে বর্তমানে। সেই বেঙ্গালুরুতে লং জাম্পে সোনা জিতেছেন সম্প্রতিকালে মুরলী শ্রীশঙ্কর। বাকি যাদের নাম দেখতে পাচ্ছ এরা কিন্তু কেউই রাইট স্টুডেন্টস লং জাম্পের সাথে যুক্ত নেই, শুধুমাত্র মুরলী শ্রীশঙ্করই যুক্ত এখানে। মুরলী শ্রীশঙ্কর উইন্স মেন্স লং জাম্প উইথ 8.15 মিটার at Indian Athletics Series 2026 in Bengaluru। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারতীয় অ্যাথলেটিক সিরিজে তিনি ডিয়ার স্টুডেন্টস 8.15 মিটার জাম্প করে তিনি একটা কিন্তু সোনার পদক বা স্বর্ণ পদক রিসেন্টলি জিতেছেন। চলো এর পরের প্রশ্ন দেখব। এরপরে আমাদের 8 নম্বর প্রশ্ন, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা প্রশ্ন। দারুণ, চলো সকলে লাইক করো ক্লাসে দ্রুত একটা করে। সম্প্রতি কে ভারত সরকারের তথ্য সম্প্রচারক মন্ত্রক বা তথ্য ও সম্প্রচার মন্ত্রক, হ্যাঁ, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড বিউরোক্র্যাটস যেটাকে বলা হচ্ছে, তো সেটা ব্রডকাস্টিং, মাফ করবে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তো তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন চঞ্চল কুমার। আচ্ছা, দেখা যাক। শ্রী চঞ্চল কুমার টেক্স চার্জ অ্যাজ সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, MIB যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এই মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর বর্তমান মিনিস্টার পদে কে আছেন, অর্থাৎ এর বর্তমান মন্ত্রী পদে কে আছেন? দেখো, এর বর্তমান পূর্ণ যদি আমরা দেখি ক্যাবিনেট মন্ত্রী, তিনি হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি আমাদের ভারতবর্ষের রেল মন্ত্রী, সাথে সাথে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্বেও কিন্তু আছেন। ঠিক আছে, চলো এর পরেরটাতে আসি।
সম্প্রতি একটা চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে 2026 সালের চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস, এটা একটা চলচ্চিত্র পুরস্কার। এতে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হিসাবে শীর্ষ পুরস্কার লাভ করেছে? চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড 2026 সালে সেখানে সেরা চলচ্চিত্র অর্থাৎ বেস্ট পিকচার যে কোয়ালিটি, সেটাতে শীর্ষ সিনেমার পুরস্কার জিতেছে হোমবাউন্ড। আচ্ছা, নীরজ গাইওয়ান হচ্ছে হোমবাউন্ড সিনেমার পরিচালক। নীরজ গাইওয়ান হোমবাউন্ড সিকিউর্ড এ টপ প্রাইজ বেস্ট ফিল্ম। তো বেস্ট ফিল্মের যে টপ প্রাইজ সেটা নীরজ গাইওয়ান, তিনি হচ্ছেন এই হোমবাউন্ড সিনেমার পরিচালক। তিনি মাসান সিনেমারও পরিচালক। আমি জানি না তোমরা মাসান সিনেমা দেখেছো কিনা, ভিকি কৌশলের অভিনীত একটা সিনেমা। অ্যান্ড বেস্ট আমি যদি বলি আমার লাইফের একটা মানে ডিপ একটা মিনিং এর সিনেমা হচ্ছে মাসান সিনেমা। হোমবাউন্ডটাও সিনেমা আমার দেখা সিনেমা, রিসেন্টলি এটা বার হয়েছে, যদি কেউ না দেখে থাকো দেখতে পারো। যখন আমাদের লকডাউন হয়েছিল সেই লকডাউনের কাহিনীর উপরে ভিত্তি করে কিন্তু হোমবাউন্ড সিনেমাটা, ঈশান খট্টর অভিনীত অ্যান্ড দ্য বেস্ট এই বছর 2025-এর যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি। অ্যান্ড অবভিয়াসলি সেটা রিসেন্টলি সেরা চলচ্চিত্রে পুরস্কার জিতেছে। চলো, চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস 2026-এ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার দেখব। সেরা চলচ্চিত্র হচ্ছে হোমবাউন্ড। আচ্ছা, সেরা পরিচালক আদিত্য ধর, যিনি ধুরন্ধর সিনেমাতে পরিচালনা করেছেন। সেরা অভিনেতা হয়েছেন পুরুষদের রণবীর সিং, ধুরন্ধর সিনেমাতে তিনি কিন্তু অভিনয় করেছেন। সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম ধর, যিনি হক বলে একটা সিনেমাতে অভিনয় করেছেন। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন অক্ষয় খান্না ধুরন্ধর সিনেমা থেকে। আর সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছে শালিনী বৎসা হোমবাউন্ড সিনেমা থেকে। এই হচ্ছে ডেয়ার স্টুডেন্টস চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস 2026 এর গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। পরীক্ষায় দিতে পারে প্রশ্ন, ধুরন্ধর কে পরিচালনা করেছেন? আদিত্য ধর। হোমবাউন্ড সিনেমা, এটা থেকে দিতে পারে অক্ষয় কুমারের থেকে দিতে পারে, রণবীর সিং থেকে দিতে পারে ধুরন্ধর সিনেমায় মেইন ক্যারেক্টারে কে অভিনয় করেছেন, তাই তো? সো এইগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আমাদের এসএসসি, বিশেষ করে জিডি, এমটিএস ইত্যাদি পরীক্ষায় এই সিনেমা রিলেটেড প্রশ্ন, গান রিলেটেড প্রশ্ন ভরে ভরে আসে। 2026 সালের এপ্রিল মাসে কোন প্রতিবেশী দেশে হাম হচ্ছে কি একটা ভাইরাস গঠিত আমরা জানি, বা মিসেলস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে? হাম হচ্ছে কি একটা, আমরা দেখব এটা একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? এই রোগটা হলে ডেয়ার স্টুডেন্টস চোখ লাল হয়ে যায়, গা লাল লাল তোমার হচ্ছে ফোসকা পড়ে, ঠিক আছে, এবং চুলকায়, তো এবং জ্বর আসে হামের কারণে, বিভিন্ন তোমার হচ্ছে সিমটম দেখা যেতে পারে। তো সেই হামের প্রাদুর্ভাব দেখা গেছে রিসেন্টলি বাংলাদেশে। তো আমরা দেখব বাংলাদেশ লঞ্চেস এমার্জেন্সি ভ্যাকসিনেশন ক্যাম্পেনিং অ্যাজ মেসেলস আউটব্রেক স্প্রেড। খুব সেখানে কিন্তু এই হামটা ছড়িয়েছে রিসেন্ট টাইমে, তার প্রাদুর্ভাব থেকে বাঁচতে তারা রিসেন্টলি দেখব একটা এমার্জেন্সি টিকাদান, জরুরি একটা টিকাদান কর্মসূচি প্রক্রিয়া শুরু করেছে সম্প্রতিকালে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। মোস্ট অফ বিভিন্ন ক্ষেত্র থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আজকে, বিশেষ করে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ছিল। আর স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতটা যারা 1-2বার পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত আছে। চলো আমরা আজকে দেখবো আমাদের জিকে প্রশ্ন কি আছে। আজকে দুর্দান্ত কিছু জিকে আলোচনা হবে, যেগুলো আমাদের মডারেট লেভেলের কিছু জিকে আমরা আজকে চর্চা করব। আজকে খুব হার্ড জিকে হবে না। তো প্রথম প্রশ্ন, ভারতে বিপিএল কার্ড কাদের প্রদান করা হয়? যারা TWS একাডেমি অ্যাপে ভর্তি হতে চাও ডাউনলোড করে ফেলো TWS একাডেমি অ্যাপ, গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। চলো বিপিএল মানে কি? বিপিএল হচ্ছে ডেয়ার স্টুডেন্ট, বি ফর কি? বিপিএল শব্দের অর্থ কি প্রথমে যদি দেখা যায়, বিপিএল মানে হচ্ছে বিলো প্রভার্টি লাইন, ঠিক আছে? বিলো প্রভার্টি লাইন ডেয়ার স্টুডেন্টস বিপিএল এর ফুল ফর্ম। তাহলে বিলো প্রভার্টি মানে কি? দরিদ্র সীমা, গরিবী রেখা। তো সেই দরিদ্র সীমার নিচে যারা বাস করে তাদেরকে বিপিএল কার্ড দেয়া হয়ে থাকে।
নেক্সট নেক্সট প্রশ্নে বলা হচ্ছে বেতোয়া কোন নদীর একটা উপনদীর নাম? বেতোয়া বেতোয়া যে নদীর উপনদী সেটা হচ্ছে যমুনা নদীর উপনদী। আচ্ছা আমরা জানি এই যে যমুনা, যমুনা নিজেই একটা উপনদী, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? সেটা হচ্ছে বেতোয়া। আচ্ছা এই যে যমুনা, যমুনাটা ডিয়ার স্টুডেন্টস এটা কার উপনদী? আমাকে সবাই একটু বলো, যমুনা কার উপনদী? যমুনা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস গঙ্গার উপনদী। আচ্ছা তারও আবার উপনদী আছে, তাই তো? আচ্ছা যমুনা সম্পর্কে একটু আরেকটু বলি। যমুনা বলে যে নদী, যমুনার উৎস কোথায়? যমুনার যদি আমরা উৎস দেখি, এটার উৎস হয়েছে ডিয়ার স্টুডেন্টস যমুনেত্রী হিমাবহ থেকে। যমুনেত্রী হিমবাহ থেকে উৎস লাভ করেছে। আচ্ছা এই যমুনা নদীর দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য যদি দেখা যায়, এটা যেহেতু ভারতের সব থেকে দীর্ঘতম উপনদী, এর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। আচ্ছা এটা কোন সমুদ্রে পড়েছে? কোন সমুদ্রে পড়েনি, এটা গঙ্গার উপনদী। তো মনে রাখবে এটা প্রয়াগরাজে বলে একটা জায়গাতে, যেটা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল, সেই প্রয়াগরাজে মিলিত হয় গঙ্গার সাথে। ঠিক আছে, কোথায় মিলিত হয়েছে গঙ্গার সাথে? প্রয়াগরাজে। আচ্ছা এবারে দেখো যমুনার আরো কিছু উপনদী আছে। যমুনার অন্যান্য কিছু যদি উপনদী দেখি বা ট্রিবিউটারি দেখি, তার মধ্যে আছে টোনস, ঠিক আছে, তারপরে আছে কেন, বেতোয়া তো বললাম, বেতোয়াটা আর আমি লিখছি না, তারপরে চম্বল। এগুলি হচ্ছে যমুনার প্রধান প্রধান উপনদীর মধ্যে পড়ে, টোনস, বেতোয়া, কেন, চম্বল ইত্যাদি। চম্বলটা হচ্ছে যমুনার, বেতোয়াটা হচ্ছে যমুনার সব থেকে প্রধান উপনদীর মধ্যে পড়ে। কোন গ্রহটি সন্ধ্যা তারা বা শুকতারা নামে পরিচিত? এটা তো পারবে, খুব দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সন্ধ্যা তারা শুকতারা বলা হয় শুক্র গ্রহকে। শুক্র গ্রহ সৌরজগতে, এই গ্রহটা হচ্ছে, কিছু বৈশিষ্ট্য জেনে রাখো, এটা হচ্ছে উষ্ণতম গ্রহ, উষ্ণতম গ্রহ আমাদের সৌরজগতের, এবং সাথে সাথে এটা হচ্ছে উজ্জ্বলতম গ্রহ, উজ্জ্বলতম গ্রহ। এবং আরেকটা জিনিস হচ্ছে একমাত্র গ্রহ, এটা হচ্ছে একমাত্র গ্রহ যা আমরা খালি চোখে দেখতে পাই, খালি চোখে দেখা যায়। এটা দেখার জন্য কোনো দূরবীনের প্রয়োজন হয় না, তাই তো? তো শুক্র হচ্ছে একমাত্র গ্রহ যেটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এটা উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ। এর আরেকটা নাম হচ্ছে কি? সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা। এবং এটাকে আমরা আরেকটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে লুসিফার বলছি। লুসিফার, লুসিফার কি? শয়তানকে বলা হচ্ছে একটা লুসিফার, তাই তো? লুসিফার হচ্ছে কি? এটা ডেভিল। তো লুসিফার নামে কিন্তু এটাকে বর্ণনা করা হচ্ছে। এরপরে নেক্সট সায়েন্সের একটা প্রশ্ন পেয়েছি আমরা, দারুণ। চলো কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায় এবং এটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, আর এটা ম্যালেরিয়ায় ব্যবহার হয়। সর্পগন্ধা আমরা পেয়ে থাকি, সর্পগন্ধা থেকে আরেকটা জিনিস পাই যেটার নাম হচ্ছে রেসারপিন। কি পাই আমরা? রেসারপিন। আর রেসারপিনকে ব্যবহার করা হয়ে থাকে উচ্চ রক্তচাপ কমাতে, ঠিক আছে। তামাক থেকে আমরা পাই সাধারণত নিকোটিন। আচ্ছা নিকোটিনের ব্যবহার কি করা হয়? কি করতে? নিকোটিনটা হচ্ছে নেশা মুক্তি নয়, নেশা করতে কাজে লাগে, ঠিক আছে। তো তামাক থেকে আমরা নিকোটিন পাচ্ছি, যেটা নেশা করতে কাজে লাগে। ধুতরা গাছ থেকে আমরা পাচ্ছি ডাটুরিন। ডাটুরিন কি কাজে লাগছে? হাঁপানির ঔষধ হিসাবে এটার ব্যবহার করা হয়ে থাকে। বিখ্যাত গোলামগিরি বলে এই বইটা কে লিখেছেন? বিখ্যাত বই এটা, গোলামগিরি বলে বইটা।
চলো, দারুণ একটা দারুণ প্রশ্ন। গোলামগিরি বইটা লিখেছেন জ্যোতি বা ফুলে, জ্যোতি বা ফুলে ইনি গোলামগিরি লেখেন। এরপরে বৃক্কের পাথর বা কিডনি স্টোন মূলত কিসের তৈরি? কিডনি স্টোন হয় না, বৃক্কের পাথর কিডনি স্টোন হয়, এটা কি দিয়ে তৈরি হয়? রাইট অ্যান্সার ইজ ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট Ca(C2O4), ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের সংকেত। ক্যালসিয়াম অক্সালেটকে আমরা কিডনি স্টোন হিসাবেও চিনি। আচ্ছা, জিডিপি থেকে অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দিলে কোনটি পাওয়া যায়? আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয়কে বাদ দিই, মানে যে খরচপাতি, মূল্য ক্ষয় করা, অবচয় করা, হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি টোটাল দেশীয় উৎপাদন, টোটাল উৎপাদন, এবং সেটা থেকে যে খরচপাতি লস সেগুলোকে বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে ডিয়ার স্টুডেন্টস এনডিপি, অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস নিট ডোমেস্টিক প্রোডাক্টটা পড়ে থাকবে, তাই তো? আমরা যদি টোটাল জিডিপি থেকে আমরা অবচয় খরচপাতি বাদ দিই তাহলে এনডিপি পড়ে থাকবে, নিট তোমার হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট দেশীয় উৎপাদন। এইটি একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত একটা জিডিপি বলছি, ও সেবার মোট মূল্য থেকে মূলধন সম্প্রদায়ের ক্ষয়ক্ষতি বা অবচয়, যেটাকে ডেপ্রিসিয়েশন বলছি, সেটাকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট উপাদান বা উৎপাদনকে সাধারণত বলে থাকি এনডিপি। এটি অর্থনীতির প্রকৃতি, উৎপাদনশীলতা বুঝতে সাহায্য করে। মরিশাস কোন মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র? আফ্রিকা মহাদেশের একটি দেশ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কি? মরিশাস, ঠিক আছে। মরিশাস কি? আফ্রিকা মহাদেশের একটি দেশ। মরিশাস দেশটা ডিয়ার স্টুডেন্টস ভারত মহাসাগরে অবস্থিত এবং এর রাজধানীর নাম, এর আগেও আমরা আলোচনা করেছি মরিশাস নিয়ে। রিসেন্টলি ভারত কিন্তু এই মরিশাসে একটা সামরিক মহড়া করতে গেছিল। যাই হোক, এর রাজধানী হচ্ছে পোর্ট লুই। পোর্ট লুই হচ্ছে এদের রাজধানী। বিজু পট্টনায়ক ক্রীড়া পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করে? আচ্ছা, এটার বর্তমান নাম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বিজু পট্টনায়ক ক্রীড়া পুরস্কার এটা কোন রাজ্য সরকার প্রদান করে? ওড়িশা। ওড়িশার তো হচ্ছে একজন, আমরা যদি দেখি, মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন বিজু পট্টনায়ক, তার নামে ক্রীড়া পুরস্কারটি দেওয়া হয়, যেটার বর্তমান নাম চেঞ্জ হয়ে গেছে, এটা ওড়িশা ক্রীড়া পুরস্কার হয়ে গেছে। নিচের কোন জ্বালানি কোনটি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল নয়? কমেন্ট বক্সে জানাবে। এর থেকে সহজ কিছু হয় না। এখন জ্বালানি ক্রাইসিস চলছে আমাদের চারিদিকে, তো সেই পরিস্থিতিতে কোনটা জ্বালানি আর কোনটা জ্বালানি নয় সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? চলো কমেন্ট বক্সে জানাবে। রাফায়েল বা যেটাকে আমরা দাসো রাফায়েল বলি, সেটা একটা যুদ্ধ বিমান। এটা ভারত কোন দেশ থেকে ক্রয় করেছে? দাসো রাফায়েল হচ্ছে ভারতের যদি দেখি বিমান বাহিনীতে সব থেকে মানে নিউ টেকনোলজিক্যাল একটা যুদ্ধ বিমান, যেটা 4.5 জেনারেশনের ফাইটার জেট, ঠিক আছে, বা ফাইটার এয়ারক্রাফট। তো যাই হোক, এটা 4.5 জেনারেশনের ভারতের একটা ফাইটার এয়ারক্রাফট, অ্যান্ড এটা ডের স্টুডেন্টস ভারত ক্রয় করেছে ফ্রান্স থেকে। ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের সংমিশ্রণ? ওয়াটার গ্যাস মূলত তৈরি হয়েছে যে দুটি গ্যাসের সংমিশ্রণে, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং ডিয়ার স্টুডেন্টস হাইড্রোজেন। দেখো, ওয়াটার গ্যাস কি? এটি হলো কার্বন মনোঅক্সাইড সিও অ্যান্ড হাইড্রোজেন, ঠিক আছে,
কার্বন মনোঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাসের একটি সংমিশ্রণ, যা মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটি লাল তপ্ত কোক এবং কয়লার উপর দিয়ে বাষ্প চালনা করে তৈরি করা হয়। এটি একটি বিষাক্ত দাহ্য গ্যাস, এটা খুব বিষাক্ত গ্যাস, যা শিল্পক্ষেত্রে তাপের উৎস কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। চলো আরেকবার দেখি আমরা। দেখো, এই বিক্রিয়াটি তাপ শোষণ করে, ঠিক আছে, এন্ডোথার্মিক এটা, ঠিক আছে, এন্ডোথার্মিক বা তাপ শোষণকারী। এটি তাই কোককে গরম রাখতে হয়। এটি একটি বর্ণহীন গ্যাস, খুব দাহ্য বিষাক্ত, কারণ এতে কার্বন মনোঅক্সাইড আছে এবং কার্বন মনোঅক্সাইড জ্বলছে, নীল শিখা দিয়ে এটা জ্বলে থাকে সাধারণত। এবং এর ব্যবহার কি, ওয়াটার গ্যাস ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি হিসাবে, বিশেষ করে শিল্প কারখানায় জ্বালানি হিসাবে এর ব্যবহার হয়। রাসায়নিক শিল্পে কাঁচামাল যেমন মিথানল, অ্যামোনিয়া তৈরিতে এর ব্যবহার করা হয় এবং তাপ উৎপাদনে এর ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এর ব্যবহার বিভিন্ন জায়গাতে হয়। প্রীতিলতা ওয়াদ্দেদার কোন বিপ্লবী ঘটনার সাথে যুক্ত ছিলেন? কাকুরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, অ্যাসেম্বলি বোমা মামলা, নাকি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ? কে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার? বলো। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, ডিয়ার স্টুডেন্ট, চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের মূল চক্রী। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে সাধারণত থাকে প্রোটন এবং নিউট্রন। বৈরাম খাঁ কোন মুঘল সম্রাটের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? বৈরাম খাঁ একজনের অভিভাবক ছিলেন। কোন মুঘল সম্রাটের অভিভাবক ছিলেন? আকবরের। আকবর খুব কম বয়সে সিংহাসনে বসেছিল, তার অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। সেমিকন্ডাক্টর তৈরিতে সাধারণত কোন উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহার হয়? অর্ধপরিবাহী। ঠিক আছে, সেমিকন্ডাক্টর তৈরিতে সাধারণত যে উপাদানটি বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সিলিকনের ব্যবহার বেশি হয়ে থাকে। এলইডির পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপ কি হবে? লাইট ইমিটিং ডায়োড, তাই তো, অপশন এ। সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? সৌরজগতে কোন গ্রহকে আমরা নীল গ্রহ বলছি? পৃথিবীকে নীল গ্রহ বলছি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য 1/3 বা 33% আসন সংরক্ষিত। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? চলো, 1905 সালে স্থাপিত হয়েছিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কেরালার রাজধানীর নাম কি? কেরালা রাজ্যের রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। চলো, এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, সাথে সাথে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস প্রতিদিনই এরকম করব। তো ইচ অ্যান্ড এভরিবডি সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রতিদিন দেখতে থাকো ক্লাস ফ্রি অ্যান্ড লাইভ ইন দ্য TWS একাডেমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।